সোহেল, তুমি সত্যি একটা বিয়ে করে নিয়ে আসলে? হ্যাঁ, আমি যেটা বলি সেটাই করি। আমি এক কথার মানুষ, আর যেটা বলছি সেটাই করছি। মুখ ভালো করে কথা বলো। লোকটা কাকে বলো? উনি তোমার বাবা হয়, লোকটা না। তোমাদেরকে কতবার বলবো, এই লোকটাকে আমি বাবা বলে কোনোদিনও স্বীকার করিনি, আর কোনোদিন করবও না। তোর থেকে আমার জ্ঞান নিতে হবে। আমার জ্ঞান কম আছে? চোরের মায়ের বড় গলা, চুরি করছিস আবার সেই বড় বড় কথা বলতেছিস। তোদের কাউকে এই বাড়ি থেকে যাইতে হবে না, আমি এ বাড়ি থেকে থাকবো না, আমি এ বাড়ি থেকে চলে যাবো। সূচনা, চলো। মা, মা, ভালো আছিস বাবা? হ্যাঁ মা, আমি ভালো আছি। বুঝছি, তোর তো সকালবেলা আসার কথা, বিকাল হয়ে গেল যে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো, সকালবেলায় আসার কথা ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে ফ্লাইটটা অনেক দেরি করে হয়েছে, এজন্য আমার আসতে দেরি হয়ে গেছে। ও, তুমি ঠিক আছো তো? বাজান, তুমি ভালো আছো তো? আমি না আপনাকে অনেকবার বলছি যে আপনি আমাকে বাবা বলে ডাকবেন না। এসব কি বলিস তুই? সোহেল, এইরকম ব্যবহার করে কিন্তু একদমই ঠিক না। দেখ, একটা কথা বলি, জন্ম দিলেই কিন্তু সে বাবা হয় না। তোকে এই ছোট্ট থেকে লালন পালন করে এত বড় করছে, তোকে পড়াশোনা শেখাইছে, তারপরে তোর ইচ্ছা হলো কি তুই বিদেশ যাবি। কত কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে তো বিদেশ পাঠালো, আর তুই এই মানুষটার সাথে এরকম খারাপ আচরণ করিস। আম্মা বলি, থাক না, ও তো অনেক দূর থেকে আসছে, ও অনেক ক্লান্ত, এখন ভিতরে যাক, পরে না হয় এইসব বিষয় নিয়ে কথা বলা যাবে। কোন না বৌমা, ও আগে ওইরকম ব্যবহার করছে। বেচারাটা কত পচ্ছায় তাকায় বসে আছে যে ওর ছেলে আসবে, আর সে কি দেখো এসেই বেচারাটার সাথে খারাপ আচরণ করতেছে। আম্মা বুঝেন না কেন, মন খারাপ করেন না, আপনার ছেলে তো অনেক দূর থেকে আসছে, ওরও একটু এখন বিশ্রাম করা দরকার। এখন ভেতরে যাক, পরে না হয় এগুলো নিয়ে বললেন। না, বিশ্রাম করে কি হবে? আমি তো মনে করো যে এই গ্রামে থেকে আসছি, বিশ্রাম করার কোনো দরকার নাই। আর মা, তুমি কি বলতেছিল? খালি লালন পালন করলে বাবা হওয়া যায় না, বাবা হতে হলে জন্ম দিতে হয়, জন্মদাতা বাবাকে বাবা বলা যায়, পালিত বাবাকে কখনো পালিত বাবাকে বাবা বলা যায় না। তুমি থামো। বৌমা থামো, এটা কি বলতেছিস তুই? শুধু জন্ম দিলেই বাবা হয় না, তোকে আগেও বলছি, আবারও বলতেছি, সে তোকে ছোটবেলা থেকে লালন পালন করছে, নিজে না খায় তোকে খাওয়াইছে। আরে তোর জন্য ও নিজে কোনো সময় আমাকে বলেনি যে দেখো আমাদের একটা সন্তান হওয়া দরকার। যদি তোর প্রতি একটু মায়া কমে যায়, তোর প্রতি একটু ভালোবাসা কমে যায়, আর তুই এই বেচারাটাকে কোনোদিনও বাবার চোখে দেখলি না। আম্মা, আপনি তো জানেনই আপনার ছেলে একটু অবুঝ, ও হয়তো বড়ই হয়েছে, এখন ওর তেমন ভাবে কোথায় কি বলতে হয় বুঝে উঠতে পারে না। আপনি কষ্ট পায়েন না মা, আপনি কষ্ট পায়েন না। আর তুমি থামো। চুপ! আমার মার সাথে আমি কথা বলতেছি, এর মধ্যে তুই কথা বলবি না। আমার পরিবারের সাথে আমি কথা বলতেছি, এর মধ্যে তুই কথা বলার কোনো দরকার নাই। আচ্ছা, তুমি যে বারবার তোমার পরিবার করতেছো, আমি তো তোমার বউ নাকি? আমি তোমার বউ হইলে কি আমি পরিবারের বাইরের কেউ হই? বউর মতো থাকবি, এখানে আসছিস, শুনবি, দেখবি, কিছু বলবি না। কেন বলবো না? তুমি তোমার বাবার সাথে কেন এরকম আচরণ করতেছো? উনি মুরব্বী মানুষ, তোমার বাবা হয় উনি, তোমার জন্য মা প্রতিনিয়ত কষ্ট পাইতেছে, তোমার আচরণে বাবা কষ্ট পাইতেছে। আমি এই দুঃখে বিদেশ থেকে বাড়িতে আসতে চাই নাই, যে এই বাড়িতে আসার সাথে সাথে বাবা বাবা বাবা, আমি বলছি আমার বাবা নেই, আমার বাবা মারা গেছে, এই কথাটা তোমার মাথার মধ্যে ঢোকে না? থাম, আর কিছু বলিস না, অনেক বলে বলছিস। বোমা, ওকে নিয়ে ঘরে যাও। ভালো লাগে না, যাও না। আম্মা, আপনি কষ্ট পায়েন না। আমি কোনো কষ্ট পাইনি, তুমি ঘরে যাও তো। চলে না, তুমি সালের কথা কিছু মনে করো না, ও ছোট মানুষ, ও না পায়। চলো তো। আমি কিছু মনে করিনি, তুমি কিছু মনে করো না, কারণ ও তো তোমাকে অবহেলা করে, বাবা বলে মানে না, তুমি কিছু মনে করে না। আরে ছেলে তো ছেলের মতো, ছেলের কথায় রাগ করব কি? চলো তো, ও ছোট মানুষ। চল। 10টার সময় আসার কথা, এখন 11টা বাজে।
এখনো আসার কোনো নাম গন্ধই নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যদি ভুল না করি মিস্টার আপনার সোহেল না? হ্যাঁ আমি সোহেল, আর আমি যদি ভুল না করি তাহলে আপনি সূচনা। হ্যাঁ, তো তারপর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কিন্তু তোমাকে না মানে ফেসবুকে যেরকম দেখছিলাম তার চাইতে বাস্তবে না তুমি না অনেক সুন্দর। আমার চেয়ে আপনি অনেক সুন্দর। না এটা কিন্তু পান দেওয়া হয়ে গেল, আমি কিন্তু দেখতে অতটা সুন্দর না। মোটেই আমি কোনো পান দিই না। আসলে বিষয়টা কি শুনবেন, মানুষের চেহারা দেখে কখনো সৌন্দর্য উপভোগ করা যায় না। সৌন্দর্য তো মানুষের মনে থাকে, আর সেটা অনুভব করার বিষয়। আর এই যে আপনি যখন দেশের বাইরে ছিলেন, আমার যখন যেটা প্রয়োজন ছিল বা আবদার করতাম, আপনি কিন্তু তখন তা সে আপনার সঙ্গে সঙ্গে মেটাতেন। এটা আসলে কয়জন করে? একটা মানুষ একটা মানুষকে ভালো না বাসলে, ভালো মনে মানুষটা হলে সেটা করা যায় না। আসলে প্রবাসী যারা থাকে এই যে কঠোর পরিশ্রম করে, আমরা যে টাকা ইনকাম করি, এই টাকা ইনকাম করি আসলে ভালোবাসার মানুষ, প্রিয় মানুষকে ভালো রাখার জন্য, তাদের সুখের জন্যই তো আমরা এত কষ্ট করি। তা তো বুঝলাম। তো যাই হোক, বিদেশ থেকে কি কয়েক মাসের ছুটিতে আসলেন নাকি একবার চলে আসতেন? কোনটা? না চিন্তা ভাবনা করছি, ওই দেশে অনেক কষ্ট করে টাকা উপার্জন করতে হয়, আমার না ওইগুলো করতে আর ভালো লাগে না। তাই চিন্তা করতেছি আমি আর বিদেশে যাব না, দেশেই একটা কিছু করব। গুড, এটা তো খুব ভালো একটা আইডিয়া। তো বলছিলাম কি, দেশে কিছু করতে হলে তো অনেক টাকার দরকার। তো বিদেশ থেকে আপনি কেমন টাকা পয়সা নিয়ে আসতেন? আলহামদুলিল্লাহ আমি যা নিয়ে আসছি দেশে একটা কিছু করতে পারবো। তবুও আনুমানিক এই ধরেন 30-35 লাখ। 30-35 লাখ? বাহ, এটা তো খুব ভালো। এটা দিয়ে মোটামুটি ভালো একটা বিজনেস করা যাবে। আর তাছাড়া সত্যিই তো দেশের বাইরে থাকলে পরিবারের সবাইকে ছেড়ে থাকতে হয়, আর দেশের সাথে থাকলে কাছের সব মানুষগুলোর কাছাকাছি থাকা যায়, তাই না? হ্যাঁ, আর আমিও চাই আমার প্রিয় মানুষগুলোর সাথে বাকি জীবনগুলো সুখে কাটাইতে। বাহ, ভালো সিদ্ধান্ত। তো বিদেশ থেকে কি আনলেন? ও তোমাকে তো একটা কথা বলাই হয়নি, তোমার জন্য না একটা গিফট আছে, কিন্তু গিফটটা আমি আনতে পারি নাই। বুঝলাম না ঠিক, আমার জন্য গিফট আছে অথচ আনতে পারেননি মানে? আসলে বিষয়টা হচ্ছে আমি তোমার কাছে কিছু সত্য গোপন করছি, তুমিও কখনো জানতে চাও নাই, আর জানতে চাইলেও আমি বিষয়টা এড়িয়ে গেছি। আসলে সত্য কথা বলতে কি, আমি বিবাহিত। কি? আপনি বিবাহিত? তাহলে এতদিন কেন আমাকে বলেননি? আসলে বিষয়টা হচ্ছে আমি তো বিয়ে করতে চাইনি, বাবা মা বিদেশ যাওয়ার আগে অনেক জোর করছে, আর আমি বাধ্য হয়ে বিয়েটা করছি। আর বিয়ে করে আমি তো বেশি দিন দেশে থাকি নাই, বিয়ে করার পরে আমি বাইরে চলে গেছি। আর বাইরে তুমি তো জানোই, তোমার সাথে অল টাইম আমার কথা হইতো, আমার পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করতাম না, কথা বলতাম না। আমার যতটুকু সময় পাইতাম সব সময় কিন্তু তোমার সাথেই কথা বলতাম। সবই তো বুঝলাম। তো এখন আপনি কি আপনার বউকে ভালোবাসেন না শুধু আমাকেই ভালোবাসেন? আমি তো তোমাকে ভালোবাসি, আর তোমাকেই আমি জীবন সঙ্গী হিসাবে পাইতে চাই। এখন তুমি যদি চাও তাহলে আমার বউকে আমি ডিভোর্স দিয়ে দেবো। আরে ধর, বলছিলাম কি, তোমার একটাও কেন, তোমার যে 10টা বউ থাকে না, আমার কোনো আপত্তি নেই। আমি তোমার জন্য সতীন নিয়ে সংসার করতে রাজি আছি। যদি তুমি আমাকে বলো বিয়ে করার কথা, আমি এখনই রাজি। তুমি আমাকে এত ভালোবাসো, আমি তোমাকে এখনই বিয়ে করতে চাই। তাহলে চলো না আমরা আজকে যে বিয়েটা করে নিই। দেখো এভাবে তো হুটহাট করে বিয়ে করা যায় না, আমি সবেমাত্র দেশে আসলাম, আমাকে তুমি বুঝো, তোমাকে আমি একটু বুঝি, একটু সময় দাও, তারপরে আমরা বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য না সব কিছু করতে পারি। বলছিলাম কি, এখানে কি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো, না কোনো রেস্টুরেন্টে যে ওখানে একটু বসে কথা বলি? আমি তো ভুলেই গেছিলাম, চলো। আম্মা, আব্বা, আম্মা, কি হয়েছে বৌমা, ডাকতেছ ওকে? আম্মা, আব্বার শরীর তো বেশি ভালো না। আব্বা কই? তোমার শ্বশুর ঘরে শুয়ে রয়েছে। কে? আম্মা, এই টাকাটা রাখেন, আপনি আব্বার নিয়ে ডাক্তারের কাছে যান। বৌমা, এতগুলো টাকা তুমি কই পাইলে? আমি যেখান থেকে পাইছি আমার কাছে ছিল। আপনি আব্বার নিয়ে ডাক্তার দেখাই আসেন। আব্বার তো শরীরটা বেশি ভালো না, আমি তো আজকে কয়েকদিন ধরে দেখতেছি কত কষ্ট করে চলতেছে। আপনার ছেলেকে কিছু বলার দরকার নাই, আপনি আব্বাকে ডেকে নিয়ে ডাক্তার দেখাই আসেন। কিন্তু
সোহেল কই? ও আর কই, ঘরে শুয়ে আছে। ওর কথা বাদ দেন, আমি আপনাকে বলছি ডাক্তারের কাছে ডাক্তারের কাছে যান। বৌমা ডাক্তার সকে ও আপা আসছেন, ওই যে আমার কাছে আমি কিছু টাকা দিছি, আমার সাথে গিয়ে ডাক্তারটা দেখাই আসেন। আপনার শরীর তো দিন দিন অনেক খারাপ হয়ে যাইতেছে, ঠিক মতো চলাফেরাই করতে পারেন না। আম্মা নিয়ে যান। এই দেখো বৌমা না তোমার ডাক্তার ধ্যানে চলে। সোহেল তুই এটা কি করলি? কি করলাম মানে? এই টাকা তুমি কোথায় পেলা? আমি টাকা দিছি বাবাকে। তুই টাকা দিছিস মানে? তুই টাকা কোনে পালি? গলাবাজি করো না, টাকাগুলো ফিরাই দাও। টাকা আমি কোথায় থেকে পাবো? আর তোমার থেকে তো নেই নাই। আমি নিজে আমার ছাগল বিক্রি করা টাকাটা আব্বাকে দিছিলাম ডাক্তার দেখানোর জন্য। আব্বার দিকে তাকায় দেখো না, ওনার দিন দিন শরীর অনেক খারাপ হয়ে যাইতেছে। ছাগল বিক্রি করে টাকা, ছাগল বিক্রি করে টাকা আমাকে দিবি? তা না দিয়ে তুই এই লোকটার হাতে টাকা দিচ্ছিস। এই ছাগল কি তোর বাবার বাড়ি থেকে তুই নিয়ে আইছিলি? মুখ ভালো করে কথা বলো, লোকটা কাকে বলো? উনি তোমার বাবা হয়, লোকটা না। তোমাদেরকে আর কতবার বলবো, এই লোকটাকে আমি বাবা বলে কোনোদিনও স্বীকার করিনি আর কোনোদিন করবও না। ছি সোহেল, ছি। আমার ভাবতেও লজ্জা লাগে যে ওই ফেরেশতার মতো মানুষটা তোমাকে সন্তানের মতো ব্যবহার করছে, আর তুমি কি তাকে বাবা বলতে ঘেন্না লাগে এটা বলতেছো? তোমার মুখে বাঁধলো না এই কথা? আমার মুখে বাঁধবে না। আমি তোকে কতবার বলছি আর কতবার বলতে হবে? আমি ওনাকে বাবা হিসাবে মানি না, মানবো না, কোনোদিনও বাবা বলে ডাকবো না। আসুন, তুই টাকা আমার হাতে দেওয়ার কথা, তুই টাকা আমার হাতে না দিয়ে লোকটার হাতে দিয়েছিস। তুই কি ছাগল বাবার বাড়িতে নিয়ে আসিলি? কত করে বললি যে দেখো আমি বাড়িতে সবসময় বসেই থাকি, আমাকে কিছু টাকা দাও, আমি একটা ছাগল কিনে পালি। আমি টাকা দিলাম, সেই টাকা দিয়ে তুই ছাগল কিনলি, আর সেই ছাগল বিক্রয় করে তুই টাকা দিস অন্য লোকের হাতে। মুখ সামলে কথা বলো, বারবার অন্য লোক অন্য লোক। কি অন্য লোক? তুমি যে বিদেশ গেছিলা, সেই বিদেশ যাওয়ার টাকা ওই লোকটাই তোমাকে দিছিল। ওই লোকটা টাকা না দিলে পরে তুমি বিদেশ কখনোই যেতে পারতা না। আর তখন না এই ইনকামের টাকাটা আমাকে পাঠাতে পারতা না, যে টাকা দিয়ে আমি ছাগল কিনছিলাম। তুমি তো নিজের পরিশ্রমের 2 টাকা কখনো ওনাকে দাওনি, আমি না একটু দিলাম, সেটাও কে নিছো? পাষাণের মতো হৃদয় তোমার। শোন, তোর দিন দিন আসপদ্দা কিন্তু বাইরে যাচ্ছে। আমি কিন্তু বলতেছি যে তোকে নিয়ে আমি সংসার করব না, আমি আর একটা বিয়ে করব। আর আমি এক কথার মানুষ, আর তোকে কি বলবো, আমার আর একটা মেয়ে দেখে পছন্দ হয়েছে, কথাবার্তা শেষ, আমি সেই জায়গায় যাচ্ছি। আশা করি আমি আসার পরে তোরা ভালো একটা সংবাদ পাবি। সোহেল আমার আসপর্দা ছেলেটা, সে ঘরে এত সুন্দর একটা বউ থাকতে ও নাকি আরেকটা বিয়ে করবে। আমার ভাবতেও লজ্জা লাগে যে ও আমার সন্তান। আম্মা, আমার যা হয় হোক, আপনি চিন্তা করেন না। আমি যেভাবেই হোক আমি টাকার জোগাড় করবই। টাকার একটা ব্যবস্থা করে আব্বাকে আমি ঠিক ডাক্তার দেখাবো। সোহেলের মা তুমি টেনশন করো না, ও ছোট মানুষ, অন্যায় ভুল বুঝছে, টাকা পয়সা লাগবে না, আমার চিকিৎসার দরকার নাই। মা চলো আমরা ঘরে যাই। না গো, ও ছোট মানুষ না, ও অনেক বড় হয়ে গেছে। এই জন্যই তো তোমাকে অপমান করে কথা কয়, আরেকটা বিয়ে করে সাহস দেখায়। চিন্তা করছো ও কত টাকা পয়সার মানুষ হয়ে গেছে? আম্মা চলেন, ঘরে চলেন, কষ্ট পাবেন না। এখন যে কেন আসছে না, কখন থেকে ওয়েট করতেছি। কি ব্যাপার, এত জরুরি ভাবে খবর দিলা? হ্যাঁ, আসলে বিষয়টা অনেক জরুরি ছিল, তার জন্য তো তোমাকে খবরটা দিলাম। আসলে বিষয় হচ্ছে ভাইয়া না বাড়ি থেকে আমার বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে, অলরেডি একটা জায়গায় কথাও বলছে। তার জন্য ভাবলাম বিষয়টা তোমাকে জানানো দরকার। তুমি কি এখন আমাকে বিয়ে করবা নাকি? তুমি এটা কি বলো, বিয়ে করব মানে? তোমার জন্য আমার বউকে আমি ডিভোর্স দিচ্ছি, আর এখন তুমি বলছো আমি তোমাকে বিয়ে করব কিনা? দেখো, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু বাড়ি থেকে তো বিষয়টা বোঝোই। এখন কথা হচ্ছে তুমি যদি আমার সত্যি ভালোবাসো আর আমাকে যদি সত্যি বিয়ে করতে চাও, তাহলে আজকে এক্ষুনি এখান থেকে নিয়ে যাও, আমাকে বিয়ে করতে হবে। তুমি কি রাজি? আমি অবশ্যই তোমাকে বিয়ে করব, আর তুমি যদি চাও এখনই তোমাকে বিয়ে করব, কিন্তু তারপরে বলতেছিলাম তুমি আরেকটু কিন্তু ভাবি দেখতে পারো। দেখো, এখানে ভাবাভাবি কি আছে? হ্যাঁ, আমি শুনছি যে তুমি বিবাহিত, তাতে কি? আর তাছাড়া তোমার বউকে তো তুমি ডিভোর্স দিয়ে দেবা, তাই না? হ্যাঁ, তুমি চাইলে অবশ্যই ডিভোর্স দিব। আচ্ছা ঠিক আছে, সেটা নয় আমরা বিয়ে করে আগে ওই বাড়িতে যাই, তারপর পরে দেখা যাবে যে কি করা যায়। ও শোনো না, আর একটা কথা বলছিলাম, আমাদের বিয়ে মানে আমার বিয়েতে কাবিন কত হবে?
কাবিনের বিষয়টা আসলে তুমি যেটা চাও সেটাই হবে। দেখো সোহেল, বিষয়টা হচ্ছে তুমি তো আমাদের ফ্যামিলির অবস্থা জানোই, আর তাছাড়া আমাদের যত ভাই বোনদের বিয়ে হয়েছে না, বিশেষ করে আমার বোন মানে ওই যে আমার চাচাতো বোন যেটাকে আব্বু নিয়ে পুষছিল, তারপর আমার খালাতো বোন মামাতো বোন, সবার কাবিনই কারো 10-এর নিচে নেয়, মানে 10 লাখের নিচে নেয়। এখন আমি তোমাকে ইচ্ছাকৃতভাবে একা একা বিয়েটা করছি, এখন যদি কাবিন কম হয় তাহলে দেখো সমস্যা না। আর তাছাড়া তোমার পরিবার যেহেতু একটা বউ আছে, তোমার পরিবার তো চাইবে না যে আমাকে রাখতে, তারা তো অবশ্যই ডিভোর্স দিতে চাবে। এর জন্য বলছিলাম একটা মোটা অঙ্কের কাবিন নামা বাঁধা উচিত। আরে এটা নিয়ে তুমি ভাবতেছো? তুমি 10 লাখ টাকা দাবি করলে 10 লাখ টাকায় কাবিন হবে, আমাদের তো কোনো সমস্যা নাই। আর আমি তো তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য বিয়ে করতেছি না, আমি তো তোমাকে সারা জীবন কাছে রাখার জন্য বিয়ে করব। 10 লাখে কি 20 লাখে কি, তুমি যেটা চাও সেটাই কাবিন করব। সত্যি আমি জানতাম যে তুমি এটাই বলবা, কারণ তুমি তো আমাকে প্রচন্ড ভালোবাসো। আর কাবিন দিয়ে কি হবে বলো তো, এটা তো জাস্ট মানুষকে দেখানোর জন্য একটা, মানে আর কি বলবো, যে বাধা আর কিছুই না। ঠিক আছে তাহলে চলো এখন আমরা বিয়ের জন্য যাই, শপিংটা করে তারপর বিয়েটা করবো। হ্যাঁ ঠিক আছে চলো। সোহেল, তুমি সত্যি একটা বিয়ে করে নিয়ে আসলে? হ্যাঁ, আমি যেটা বলি সেটাই করি, আমি এক কথার মানুষ, আর যেটা বলছি সেটাই করছি। সোহেল, আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, তুমি আমাকে কোনো সময় সেই সম্মানটুকুও দাও নাই, কিন্তু তুমি যে সত্যি সত্যি একটা বিয়ে করে নিয়ে আসবা এটা আমি কখনো ভাবতে পারিনি। আরে এতই যদি বোঝো তাহলে এই ন্যাকামো করার কি দরকার ছিল? সোহেল, আমি কোনো ন্যাকামো করতেছি না, ঘরে বউ থাকা সত্ত্বেও যে তুমি আরেকটা বিয়ে করে নিয়ে আসছো, একবারও কি অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলে না? আমি নেব তোমার থেকে অনুমতি? আরে যে জায়গায় আমার বাবা মার থেকে অনুমতি নেওয়ার কথা ভাবতেছি না আমি, আর তোমার থেকে আমি অনুমতি নিব? আরে তোমাকে বলতেছি, তোমার কি কোনো বিবেক বুদ্ধি নাই? তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসারে কিভাবে আসলা? তোমার কি বিবেকে বাঁধলো না? এই যে শোনেন, বিবেক, আমার বিবেক নিয়ে না আপনাকে ভাবতে হবে না। আর তাছাড়া আমি কেন আপনাকে কৈফিয়ত দিতে যাবে বলেন তো? আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর ভালোবাসার জন্য মানুষ কত কিছু করতে পারে। আর তাছাড়া ও আমাকে বিয়ে করে নিয়ে আসছে, বুঝতে পারছে? ভালোবাসো মানে? এই তুমি ওকে কিভাবে চিনো? আমি কিভাবে চিনি? আমি যখন মালয়েশিয়াতে ছিলাম তখন ওর সাথে আমার ফেসবুকে পরিচয়, তারপরে আমাদের নিয়মিত কথা হইতো। আর আমি বাংলাদেশে আসার পরে ওকে দেখি, ফেসবুকে দেখলাম, এমনি অতটা ভালো লাগতো না, বাস্তবে দেখার পর না আমার ওকে আরো ভালো লেগে যায়। তারপরে আমরা দুজন সিদ্ধান্ত নিই বিয়ে করব, আর বিয়ে করে বাসায় চলে আসছি। তোমার ভালো লাগলো আর তুমি বিয়ে করে নিয়ে বাসায় চলে আসলা, এদিকে আমার কি হবে এটা একবারও চিন্তা করলা না। আর তোমাকে বলতেছি, আজকে যদি তোমার সংসার এভাবে অন্য একটা মেয়ে এসে সংসার নষ্ট করতো তোমার কেমন লাগতো? তুমি নিজেও তো একটা মেয়ে, মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার কিভাবে ভাঙো তুমি? যে নিজের সংসার ধরে রাখতে পারে না সে আবার বড় বড় কথা বলে। আর তাছাড়া আপনার বরের সঙ্গে না আমার 4 বছরের রিলেশন, কোথায় ছিল এতদিন আপনি? হ্যাঁ শোনো, এই আসার পর থেকে তোমার জ্ঞান জ্ঞানী প্যান প্যান আর ভালো লাগতেছে না। সুজনা চলো আমরা সোহেলের মা, আমি কই কি, সোহেল ছোট মানুষ, ওর কথা তুমি কিছু মনে করো না। ও একটা ভুল করছে না করে, তাতে কি হয়েছে, ওর কথা তুমি কিছুই মনে করো না। সোহেল ছোট মানুষ না, সোহেল কি এখনো ছোট আছে? ও যথেষ্ট বড় হয়েছে। আব্বা আম্মা আপনারা এখানে, আর আমি ওদিক দিয়ে আপনাদের খুঁজতেছি। আম্মা আপনি আর কান্না করেন না, এভাবে কান্না করলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন। বৌমা, তুমি তো জানো এটা সোহেলের সৎ বাবা। জানো আমি যখন ঠিক এতটুকু নিয়ে ওকে এই বাড়িতে আসি, এই ফেরেশতার মতো মানুষটা তার ঠিক সন্তানের মতো করে মানুষ করছে, লালন পালন করছে, পড়াশোনা শিখাইছে, কোনোদিনও কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি। আর ও এই ফেরেশতার মতো মানুষটার সাথে খারাপ আচরণ করে। আম্মা আমি তো সব দেখতেছি, সব বুঝিও আমি, কিন্তু এখন কি করব বলেন? আপনার ছেলে যে অবুঝের মতো আচরণ করে, ওকে এত এত বোঝালেও ও বুঝতে চায় না। ও তো সেদিন বলেই দিল যে সে তাকে বাবা বলে গণ্যই করে না।
সে মানেই না যে সে তার বাবা। শোনো বৌমা, শোনো সোহেলের মা, সোহেল আমাকে বাপ হিসাবে মানুক আর না মানুক, আমি কিন্তু সোহেলের ছেলে হিসাবেই মানিয়ে যাব। আমি জানি তুমিও খুব ভালোবাসো। দেখছো বৌমা, দেখো এই মানুষটাকে আমার ছেলে এত অপমান করে, বাপ হিসাবে মানে না, আর এই ফেরেশতার মতো মানুষটা সোহেলে কত ভালোবাসে। আমার ছেলে একদিন ঠিক বুঝবে। দেখো ওই মেয়ের সাথে ওর কখনো সংসার হবে না। আম্মা বাদ দেন না এসব কথা, যা হওয়া তো হয়ে গেছে। এখন চলেন ভেতরে চলেন, আব্বা তো অসুস্থ, আব্বার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, আব্বাকে ওষুধটা খাওয়াই দে। চলেন। মা দাঁড়াও, তোমরা কোথায় গেছিলা? তোর বাপের খুব শরীরটা খারাপ, তুই তো সেদিক খেয়ালই করিসনি, তাই তোর বাপেকে আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। এদের কত ওষুধ পাতি দিয়েছে। এত ওষুধ, ডাক্তারের ফিস, এত টাকা তোমরা কোথায় পেলা? টিয়াকা কোনে পাবো, টিয়াকা জোগাড় করেছি। মানুষটা একটু আর মারি দিবি পারিনি, হাজার হইলেও তো আমার স্বামী। টাকা জোগাড় করিছাও মানে মনে আছে যে মানুষের কাছে ভিক্ষা করিছাও, না কারোর না হালাত লিছাও, না কেউ ঘরে চুরি করিছাও? তুই এটা কি কর, এদি কথা কতি পারলো? আরে ও তো তোর বাপ না, তোর বাপের জন্য টাকা জোগাড় করেছি, আর তুই কি করিস তোর ঘরেতে টাকা চুরি করেছি। সত্যি ভাবতে খুব অবাক লাগে যে তুই আমার সাওয়াল। আমি তো তোমার সাওয়াল কবেই মরে গেছি, যেদিন আমাকে লিয়ে এসে আরেকটা বিয়ে করছো সেদিনই তোমার কাছে আমি মরে গেছি। খালি বাইতেন তারা দিনই যে তুমি জন্ম দিছিলাও, মাও তাই। আর কি করছো, টাকা আমার ঘরে তেল না, কোন তেল লিছাও? আমার ঘরে তেলেই টাকা চুরি করে যাও, আমি তো মাঝে মাঝে বাড়িতে টাকা পাইনি। দেখ বাপ, বিশ্বাস কর এই টাকাটা আমি তোর ঘরে তেন চুরি করিনি, কিন্তু এই টাকাটা কোন দিন পাইছি সে কথা আমি তো কইতে পারবো না। সূচনা, তোমাকে আমি কাল রাতে বললাম না আমার মানব্যাগ থেকে 2000 টাকা পাচ্ছি না? এই টাকা নিশ্চয়ই এনারা চুরি করছে। হ্যাঁ, তুমি তো আমাকে বলছিলা যে 2000 টাকা পাচ্ছি না, তার মানে কি আমি যেটা ভাবছি তুমিও তাই ভাবছো? ভাবতেছি মানে এটাই শিওর, না তাহলে এনারা টাকা পাইলো কোথায়? দেখো বাবা, তোমার মা কোনো টাকা পয়সা নেয় না, তোমার মা যেটা বলতেছে ওই সত্যি, আমরা কোনো টাকা পয়সা চুরি করি নাই। হয় টাকা পয়সা চুরিও করেন নাই, তাহলে টাকা পয়সা মানে আকাশ থেকে টুপ করে পড়ে যায়, সেই টাকা আপনি ডাক্তার দেখাবেন গেছেন। তাই মনে হচ্ছে। আব্বা আম্মা ঠিকই বলছে, টাকা ওনারা চুরি করে নাই। টাকা চুরি করে নাই মানে তাহলে ওনারা টাকা পাইলো কোথায়? ওনাদেরকে টাকা আমি দিছি। তুই দিছিস মানে তুই টাকা পাইলি কোথায়? মানে তোমার মানি ব্যাগ থেকে দিছি। তাই তো বলি আমার মানিব্যাগ থেকে ওদিন টাকা পাওয়া যায় না, ওদিন টাকা পাওয়া যায় না। তুই আমার মানিব্যাগ থেকে টাকা নিছিস কেন? আমার থেকে অনুমোদন নিছিস? আমি কেন তোমাকে জিজ্ঞেস করে টাকা নিব? তোমার থেকে টাকা চাইলে কি তুমি আমাকে টাকা দিতা? তুমি আমাকে 2000 কেন 2 টাকাও দিতে না। দেখছো চুরির মতো চুরি করছে, আর কত বড় বড় কথা বলতেছে। শোনো, আমি চুরি করিনি। আমি যেহেতু ওর বউ, আমার অধিকার আছে ওর থেকে টাকা নেওয়ার। সেখানে চুরি করার কোনো প্রশ্নই আসে না। আর তুমি বাবাকে টাকা দেওয়ার জন্য চোরের কথা বলতেছো? যে মানুষটা তোমাকে ছোটবেলা থেকে আজ পর্যন্ত এত বড় করলো বিনা স্বার্থে, আর সেই মানুষটাকে তুমি নিজের বাবা বলে স্বীকৃতি পর্যন্ত দিতে চাও না। সেই মানুষটা আজকে অসুস্থ হয়ে মৃত্যুপথযাত্রী হয়ে যাচ্ছে। তুমি তো সন্তান হিসাবে তোমার নিজের কর্তব্য ছিল এই টাকাটা বাবাকে দিয়ে বলো যে বাবা তুমি ডাক্তার দেখাও। তা তুমি করো নাই, আমি করছি। তার জন্য আমাকে চোর শুনতে হইতেছে। বাবা, ওনাকে আমি বাবা হিসাবে কখনো মানিই নাই, আর কখনো কোনোদিন মানবও না। বাবা বাবা শব্দটা তুমি বোঝে? উনি বাবা শব্দের অর্থ ঠিকই বোঝে, তুমি বোঝো না যে সন্তান শব্দের অর্থ কি। তুমি যদি সন্তান শব্দের অর্থ বুঝতে, তাহলে আজকে উনাকে এইভাবে তুমি কথা শোনাতে পারতো না। হ্যাঁ, আমাকে আসছো সন্তান হিসাবে দায়িত্ব পালন করা শেখাইতে না? আমি দায়িত্ব পালন করি নাই না? ওনার স্বার্থের জন্য আমাকে লালন পালন করছে, ছোট থেকে বড় করছে, কারণ এর মধ্যে স্বার্থ ছিল। কারণ যেন বড় করলে পারে ছেলেটাকে কামাই করে খাওয়াবে, সেই জন্য আমাকে কিছু টাকা পয়সা দিয়ে বিদেশেও পাঠাইছে। আর আমি বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছি, সেটালি আরাম আয়াস করে খাচ্ছে। আর যাই হোক, আমি সব চোরের সাথে আর বসবাস করতে পারবো না।
হয় ইনারা থাকবে, নাহলে আমরা চলে যাব। একদম ঠিকই বলছো, আমিও না এই চোরগুলোর সঙ্গে থাকতে চাই না। না 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 বাবা, বাড়ি থেকে তোমাদের যেতে হবে না, বরং আমরাই চলে যাই। আব্বা আম্মা, এই বাড়ি থেকে আপনারা কোথাও যাবেন না। এই বাড়ি থেকে যদি যেতেই হয় তাহলে আমি যাব, কারণ চুরিটা তো আমি করছি, তাই না? আর সোহেল, তুমি তুমি কি মানুষ? তোমাকে তো মানুষ বলতো আমার ঘৃণা হচ্ছে। তোমার মধ্যে তো মানুষের কোনো মনসত্ত্ববোধই কাজ করতেছে না। যে মানুষটা তোমাকে এত বড় করছে, আদর যত্ন করে সন্তানের মতো মমতা দিয়ে তোমাকে বড় বানায়, তোমার ভবিষ্যতের জন্য তোমাকে বিদেশ পাঠাইছিল, আর তুমি সেই মানুষকে বলতেছো তার স্বার্থের জন্য? আচ্ছা আমি মানলাম তার স্বার্থের জন্য তোমাকে সে বড় করছে, কিন্তু বলতে পারবা কি স্বার্থ তুমি তাকে দিছো সন্তান হিসাবে? তোমার পরিশ্রমের 1 টাকাও কি তিনি খাইছে? না তোমার পরিশ্রমের 2 টাকা তিনি পাইছে? পাই নাই। আজকে আজকে তোমার পরিশ্রমের মাত্র 2000 টাকা আমি নিয়ে ওনাকে ডক্টর দেখাইতে পাঠাইছিলাম, তার জন্য শুনতে হলো আমি চোর। তুমি কি সন্তান? তুমি তো একজন অকৃতজ্ঞ সন্তান, নামে কলঙ্ক তুমি। তোমার ভাগ্য ভালো যে তিনি তোমাকে এখনো সন্তানের পরিচয় দিতেছে। আর এতদিন সেই দূর বিদেশে পড়েছিলা, আর দূর বিদেশ থেকে এসে এই একটা 2 টাকার সুন্দরী মহিলার পিছনে পড়ছো। যেই সুন্দরী মহিলার পিছনে পড়ে তুমি তোমার মা বাবা নিজের বউকেও ভুলে গেছো। এই মোহ তোমার বেশি দিন থাকবে না, আমার কথা মিলাই নিও। যে বাবা যে মাকে তুমি তাচ্ছিল্য করতেছো, এই মা বাবাকেই তোমার প্রয়োজন হবে। এখনো সময় আছে সোহেল, নিজের বাবা মাকে যথেষ্ট পরিমাণ সম্মান করো, নিজের কাজে লাগবে। এই তোর থেকে আমার জ্ঞান নিতে হবে? আমার জ্ঞান কম আছে? চোরের মায়ের বড় গলা, চুরি করছিস আবার সেই বড় বড় কথা বলতেছিস। তোদের কাউকে এই বাড়ি থেকে যাইতে হবে না, আমি এই বাড়ি থেকে থাকবো না, আমি এই বাড়ি থেকে চলে যাবো। সূচনা চলো। চলো। যাক মা, আপনি কষ্ট পাইেন না, ওর মতো ছেলে থাকার থেকে না থাকাই ভালো। চলে, আপনারা ভেতরে চলেন। সূচনা, সূচনা। হ্যাঁ বলো, ডাকছিলা? হ্যাঁ, তোমার কাছে যে 20 লাখ টাকা রাখছি, ওই জায়গা থেকে আমাকে 50,000 টাকা দাও তো। ও আচ্ছা, ঠিক আছে দিচ্ছি। বলছিলাম কি, তুমি 50,000 টাকা নিয়ে কি করবা? জরুরি ভাবে একটা দরকার, একটা কাজে এক বন্ধুকে দিতে হবে তো। ও আচ্ছা, সবই তো বুঝলাম। আসলে কি ছিল জানো তো, বলছিলাম তুমি তো বিদেশ থেকে একবারে চলে আসছো, আর তো তুমি বিদেশে যাচ্ছ না। আর এইভাবে যদি বিভিন্ন জায়গায় টাকাটা খরচ করে ফেলো, তাহলে তো টাকাটা সব খরচ হয়ে যাবে। আর তাছাড়া আর একটা কথা, এই টাকা ছাড়া কি তোমার কাছে আর কোনো টাকা আছে? হ্যাঁ, আরো কিছু টাকা আছে অন্য একটা জায়গায়। হ্যাঁ, তুমি কিন্তু ঠিকই বলছো, আমি তো আর বাইরে যাব না। আমিও তোমার এরকমই ভাবতেছি যে আমি একটা কিছু করব, একটা ব্যবসা করব, কিংবা কোনো জমি টমি কিনবো, এরকম আমিও একটা কিছু ভাবতেছি। তাহলে শোনো, আমি তোমাকে এই কথাটা কেন বললাম, ভাইয়াটা কিছুক্ষণ আগে ফোন দিছিল, বুঝলা? ভাইয়া বলতেছিল ওই যে আমাদের বাড়ি পার হয়ে মেইন রাস্তার সাথে একটা বড় জায়গা, সেদিন দেখলেন একটা বাড়ি আছে না, ওই বাড়ির পাশে যে জায়গাটা, ওনার নাকি হঠাৎ করে শুনলাম ওনার বউ অসুস্থ হয়েছে, তাই বিদেশে চিকিৎসার জন্য অনেক টাকা দরকার, আর্জেন্ট ওই জমিটা ছেড়ে দিবে। অবশ্য ভাইয়া বললো 30-35 লাখ টাকা হলেই ওই জমিটা ছেড়ে দিবে। তাই বলছিলাম তোমার কাছে যে টাকাটা আছে, আর কিছু টাকা পয়সা ম্যানেজ করে যে জমিটা নিয়ে যায় তো, তাহলে খুব ভালো হতো, বুঝছো? কি বলো, ওই জমির দাম মাত্র 35 লাখ টাকায় দিয়ে দিবে? হ্যাঁ, ওর তো ইমার্জেন্সি দরকার, বুঝো না? তাই বলছিলাম দেখো, তোমার কাছে তো এই 20 লাখ টাকা আমার কাছে আছে, আর তুমি কোন বন্ধু না কার কথা বলার জন্য কোথায় যেন কিছু টাকা আছে, সেই টাকাটা আর যদি কিছু শর্ট পড়েও আমি আব্বার থেকেই কিছু টাকাটা চেয়ে নিই, বাকিটা জমিটা রাখলে কেমন হয় বলো তো? তুমি সত্যি বলছো? বাবার কাছ থেকে চাইলে 5 লাখ টাকা দিবে আমাদের? আরে দিবে, যা শর্ট পড়ে আমি চাইলে অবশ্যই দিবে, আমি তার একমাত্র মেয়ে, দিবে না? তাহলে ঠিক আছে, ওই ভাইয়াকে বলো ওই জমিটার সম্বন্ধে কথা বলতে, আর আমি যে 10 লাখ টাকা বাইরে আছে ওটাও আমি নিয়ে আসি তোমাকে দিচ্ছি, তাহলে আমাদের মোট 30 লাখ হচ্ছে। আর তুমি বললা না আরো 5 লাখ তুমি ম্যানেজ করে দিবা, তাহলে জমিটা কিন্তু আমাদের হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওনার সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সময় ব্যবস্থা করো, আর আমি এই টাকাটা ভাইয়াকে পাঠানোর ব্যবস্থা করছি। আচ্ছা, তুমি আপাতত 50,000 টাকা দাও আমাকে। ও আচ্ছা, তারাও দিচ্ছি। মা, বাবা, আমি তো সর্বশান্ত হয়ে গেছি, আমার সব শেষ। কি হয়েছে সেটি তো আগে, এই যে তুমি কান্না বন্ধ করো, কি হয়েছে বলো? আমার সারা জীবনের পরিশ্রমের টাকা, আমি যতগুলো টাকা ইনকাম করছিলাম সব টাকা নিয়ে
সুসরা চলে গেছে, আমার আর কিচ্ছু রইলো না, আমি পথের ফকির হয়ে গেলাম। হায় আল্লাহ, আম্মা আপনার ছেলে কি বলতেছে? বৌমা অবাক হইও না বৌমা, এগুলো ওর পাপের ফল। এই বইয়ের জন্যে ওর এই বাবাটার সাথে কম খারাপ আচরণ করেছে। বাবা মায়ের চোর পর্যন্ত বানাইছিস। দেখ আমি বলেছিলাম এতটা নির্দয় হইস না, একদিনের ফল ভোগ করতে হবে তোর। দেখছিস তো এই বইয়ের জন্য এই বাবার সাথে খারাপ আচরণ করেছি, এই বউটার সাথে খারাপ আচরণ করেছে, আজ তার ফল ভোগ করতে হচ্ছে। তোমাকে তোমাকে বলছিলাম না আমি? আম্মা আম্মা ঠিকই বলছে। 2 দিন আগের কথা, 2000 টাকার জন্য আব্বাকে ডাক্তার দেখাতে পারতেছিল না। আমি যখন এই তোমার অট্টালিকা থেকে মাত্র 2000 টাকা নিয়েছিলাম, তুমি এই ফেরেশতার মতো বাবাকে কত কথা শোনাইছো, কত অপমান করে কথা বলছো। আজকে তোমার এই টাকা পয়সা, এই বিশাল অট্টালিকার গর্ব কোথায় চলে গেল? কোথায় গেল? কোথায় গেল তোমার তো টাকা পয়সা? কোথায় গেল তোমার অহংকার? কোথায় গেল তোমার তো দম্ভ? কোনো লাভ হইল না। আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারি নাই, আমি ওর রূপের জালে মুগ্ধ হয়ে আমি সব ভুল করে ফেলেছি। সেই বিয়ের পর থেকে আজ পর্যন্ত কোনোদিন আমাকে তোমার স্ত্রীর মর্যাদা দাওনি, কোনোদিন তোমার স্ত্রীর মতো ভালোবাসোনি। সারা জীবন তাচ্ছিল্য, দুরহংকার, দুধ দুধ তুত্তুর ছেই কুকুরের মতন তোমার পায়ের নিচে ফেলায় রাখছিলা। আমিও সেই কুকুরের মতো শুধু তোমার এই মা আর বাবার মুখের দিকে তাকিয়ে তোমার পায়ের নিচে পড়েছিলাম। আর তুমি কি না একটা 2 টাকার সুন্দরী সস্তার মেয়েকে পেয়ে আমাদের সবাইকে ভুলে গেলে। ওই মেয়েটার জন্য আমাকে, মাকে, বাবাকে কত নোংরা ভাষায় অপমান করে কথা বলছিলে। আজকে কোথায় গেল তোমার সেই অপমানের যোগ্য জবাব? বৌমা আমি কই কি তুমি চুপ করো। আর বাবা তুমি এলি কোনো টেনশন করো না, তোমার যত ক্ষতি হয়েছে হোক, কিন্তু টাকা গেছে না যা, কিন্তু তোমার কোনো ক্ষতি হয় নাই, এই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। যত টাকা পয়সা লাগে তোমাকে আমি আবার বিদেশ যাওয়ার জন্য দেবো, এলি তুমি টেনশন করো না। বাবা আমাকে ক্ষমা করে দিন, আমি আসলে ভুল করছি, আপনার সাথে মার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আমি বুঝতে পারি নাই যে আমি একটা চোর বউর সাথে সংসার করছি। দেখো এখন দেখে শেখো, এত তাচ্ছিল্য, অত অপমান, এত নোংরা কথার পরেও ওই ফেরেশতার মতো মানুষটা তোমাকে আবার তোমার ভবিষ্যৎ গড়ার জন্য নিজের সবটুকু বিসর্জন করতে রাজি আছে। এখন এখন তুমি কি বলবা? মেম আর বলো না, আমি আমার ভুল বুঝতে পারছি। আসলে বাবা নামক বটগাছ থাকলে ছেলেরা কখনো রোদ্রে পুড়ে না। মা তুমি আমাকে ক্ষমা করে দিও, বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার সওয়ালটা দেখো সব কিছু ভুলে যায়, আজ তোমার কাছে ক্ষমা চাচ্ছে, তুমিও ক্ষমা করে দিয়ে বুকে টেনে নাও না। হ্যাঁ বাবা, ও তো আপনার সন্তানের থেকেও বেশি ভালোবাসা পায় তো আপনার থেকে। শেষবারের মতো আমি আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইতেছি, আপনি ওরে ক্ষমা করে দেন। সন্তানের মতোই, সন্তান কি পর হয় বাপ? তুই আর এখানে টেনশন করিস না। বেঁচে থাক বাপ, তোর টাকা পয়সার কোনো টেনশন নাই, আমি বেঁচে থাকছি। আমার যা কিছু আছে রক্ত বেশি হলে তোকে আবার বিদেশ দেবো, তুই টেনশন করিস না। চলো বাড়ি চলো।